In 2017, believe it or not, our allies have increased spending by $700 billion on actually investing in the NATO alliance. The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. প্রিয় সহযোদ্ধা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির 21 টেলিভিশন সংবাদ। প্রিয় দর্শক, বাঙালির 21 টেলিভিশনের বিশ্ব সংবাদে স্বাগতম। আজকের বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও মানবতার আহ্বান নিয়ে দুনিয়ার নানা প্রান্ত থেকে আসছে গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে চলছে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে মানবিক সংকট, সংঘাত ও শান্তির খোঁজ। সবই আমরা তুলে ধরব আপনাদের সামনে নিরপেক্ষ বিশ্লেষণ ও গভীর প্রতিবেদন সহ। প্রথমেই এক নজরে সংবাদ শিরোনাম। স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত ট্রাম্পের। আজ ঘোষণা করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্পের নোবেল থেকে বঞ্চিত। কেন শান্তিতে নোবেল প্রত্যাখ্যান করেছিলেন লি ডার্থো? হামাস কি শেষ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে? শনিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মার্কিন সেনা মোতায়েন নিয়ে রহস্য গুঞ্জন। চুক্তির পরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জল্পনা আর প্রত্যাশার অবসান ঘটিয়ে শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মাহিনা কাহিয়ানা মাছাদো। অবশেষে গাজা থেকে সীমিত পর্যায়ে সেনা প্রত্যাহার শুরু করল ইসরায়েল। Decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. She is receiving the Nobel Peace Prize for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy. স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত। বক্তব্যে ট্রাম্প। স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 9 অক্টোবর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টবের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্পের এই মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউরোনিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সম্পর্কের অবনতি হয় গত জুন মাসে। তখন নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো সামিটের সময় ট্রাম্পের প্রস্তাবে বিরোধিতা করেছিলেন পেড্রো। ওই সম্মেলনে ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধির লক্ষ্যে দেশগুলোকে তাদের মোট জিডিপির 5% বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছিলেন ট্রাম্প। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো এই প্রস্তাবে বিরোধিতা করেছিলেন এবং সামরিক বাজেট 2% সীমাবদ্ধ রাখার কথা জানান। এছাড়াও ইসরায়েল ইস্যুতে বরাবর ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে কট্টর বামপন্থী পেড্রো সানচেজের দল। এরই মধ্যে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা সহ স্পেনের বন্দর এবং ঘাঁটি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে স্টাবের সঙ্গে ট্রাম্পের এই বৈঠকটি ছিল বাণিজ্যিক বিষয় এবং এই বৈঠকের মাধ্যমে ফিনল্যান্ডের কাছে 11টি মাঝারি ক্ষমতার আইস ব্রেকার বিক্রির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য প্রায় $600 কোটি। ফিনল্যান্ডে এই পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বৃদ্ধি করার জন্য। And they're doing well too. You know, the funny thing, because of a lot of the things we've done, they're doing fine. They have no excuse not to do this, but that's all right. Commitments in 2017, believe it or not, our allies have increased spending by $700. Here in his second term, we've accelerated that. 32 NATO countries committed to spending 5% of their GDP on defense, on actually investing in the NATO alliance. আজ ঘোষণা করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্পকে হতাশ করেছেন নোবেল কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার 2025 আজ 10 অক্টোবর ঘোষণা করা হয়েছে নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে। বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এবারে শান্তি পুরস্কারের জন্য মোট 338টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে 244 জন ব্যক্তি এবং 94টি সংস্থা রয়েছে। মনোনীতদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি দাবি করে আসছেন যে তিনি একাধিক যুদ্ধ বন্ধ করে শান্তি পুরস্কারের জন্য যোগ্য। তবে নোবেল পর্যবেক্ষকরা বলেছিলেন যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্য সম্ভাব্যদের মধ্যে ছিলেন সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে। প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য 11 মিলিয়ন সুইডেন ক্রোনার, প্রায় 1.2 মিলিয়ন মার্কিন ডলার। বিজয়ীরা পাবেন একটি সোনার পদক ও ডিপ্লোমা, যা প্রদান করা হবে আগামী 10 ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। গত বছর 2024-এ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি নিউক্লিয়ার সংগঠন নিহন হিনানিকিও, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের এক তৃণমূল আন্দোলন। কেন শান্তিতে নোবেল প্রত্যাখ্যান করেছিলেন লি ডার্থো? ডিনামাইটের উদ্ভাবক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল। 1901 সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে আসছে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার সদর দপ্তর নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত। প্রতি বছর শান্তিতে নোবেল দেওয়ার কথা থাকলেও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন সময় যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান না থাকায় মোট 19 বার তা স্থগিত করা হয়েছিল। তবে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন আছেন যিনি পুরস্কার পাওয়ার পরেও তা প্রত্যাখ্যান করেছিলেন। শান্তিতে নোবেল প্রত্যাখ্যান করা ব্যক্তির নাম লি ডার্থো। তিনি 1911 সালে ভিয়েতনামের হান প্রদেশে জন্মগ্রহণ করেন। ভিয়েতনামের স্বাধীনতায় তার অবদান
অবদান অসামান্য। 1 নভেম্বর 1955 সাল থেকে শুরু হওয়া ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় 1975 সালের 30 এপ্রিল। 1955 সালে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের সরকারকে সমর্থন দিয়ে যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করে। প্রায় 20 বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী সৈন্য প্রত্যাহার ছিল গত শতাব্দীতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয়। এই যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামে ভিয়েতকং গেরিনা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন লি ডাক থো। ভিয়েতনাম যুদ্ধ বন্ধে 1973 সালে জানুয়ারি মাসে ফ্রান্সের প্যারিসে শুরু হয় আলোচনা। এর ফলে প্যারিস পিস অ্যাকর্ডের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা হয়, যা বাস্তবায়িত হয় 1975 সালে। এই শান্তি আলোচনায় উত্তর ভিয়েতনামের উপদেষ্টা ছিলেন লি ডাক থো। যুদ্ধবন্ধ অবদান রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন লি ডাক। তবে লি ডাক থো এই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। 1973 সালে সে শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করে লি ডাক থো বলেছিলেন, ভিয়েতনামে এখনও প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়নি, তাই এই পুরস্কার আমি গ্রহণ করতে পারি না। যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনাম চুক্তির শর্ত মানেনি এবং যুদ্ধ এখনও শেষ হয়নি। তাই তিনি নোবেল কমিটির সিদ্ধান্তকে সম্মান জানালেও পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেন। 1973 সালে সে প্যারিস চুক্তির পরেও ভিয়েতনাম যুদ্ধ আরও 2 বছর স্থায়ী হয়েছিল। তবে হেনরি কিসিঞ্জার পুরস্কার গ্রহণ করেছিলেন, যদিও তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চলছিল। এ পর্যন্ত শান্তিতে নোবেল পাওয়া কনিষ্ঠ ব্যক্তি পাকিস্তানের মালালা ইউসুফজাই। পরমাণু অস্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য 86 বছর বয়সে এই পুরস্কার পেয়েছিলেন পোলিশ পরমাণু বিজ্ঞানী জোসেফ রোডব্লাট। এছাড়া শান্তিতে সর্বোচ্চ 3 বার নোবেল পাওয়া প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস সোসাইটি। Vỗ cánh bay xa, lìa bóng đa xanh mát, tung vòm trời bao la. Quê nghèo mừng khách mới, người sưởi ấm tình người. Về nguồn tìm gốc cội, ánh trăng rằm sáng soi. Đó là một đoạn ở trong cái bài thơ của cháu. Lê Đức Thọ had been Henry Kissinger's counterpart to the Paris peace talks. He turned down the Nobel Peace Prize he was awarded with Kissinger. For 20 years he remained silent as to why. Cả cho cái người gây chiến tranh lẫn cái người đem lại hòa bình. Thành ra cái sự lẫn lộn đó. হামাস কি অস্ত্র সমর্পণ করবে? প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সমঝোতায় পৌঁছালেও এখনও বহু জটিল ইস্যু অনিষ্পন্ন রয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, হামাস কি তার অস্ত্রসমূহ সমর্পণ করবে? ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, যুদ্ধের সমাপ্তির জন্য হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে, পাশাপাশি গাজা শাসন থেকে সরে গিয়ে সংগঠন হিসেবে নিজেদের বিলুপ্ত করতে হবে। অন্যদিকে হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণের দাবি প্রত্যাখ্যান করলেও বিশ্লেষকরা বলছেন যে তারা আংশিকভাবে অস্ত্র জমা যাওয়ার বিষয়ে গোপনে কিছু নমনীয়তা দেখিয়েছে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ইসরায়েল ফিলিস্তিন বিশেষজ্ঞ হিউ লাভার্ট বলেন, নিরস্ত্রীকরণের প্রশ্নে হামাসের অবস্থানেই সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে। গোপনে তারা ইঙ্গিত দিয়েছে যে আক্রমণাত্মক অস্ত্রগুলোর একটি অংশ তারা নিষ্ক্রিয় করতে রাজি হতে পারে। তবে বিশ্লেষকদের মতে এই ইস্যুটি যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন করে তুলতে পারে। যদি হামাস সম্পূর্ণভাবে অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে ইসরায়েল আবারও হামলা শুরু করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গাজা ভিত্তিক গবেষক আজমি কেশাউই বলেন, হামাস হয়তো স্বল্প ও দীর্ঘপাল্লার রকেটের মতো আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে পারে, কিন্তু ছোট অস্ত্র বা গোপন টানেল নেটওয়ার্কের মানচিত্র কখনোই দেবে না। তার মতে হামাস কেবল তখনই অস্ত্র ছাড়বে যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েল তার দখল শেষ করবে। গাজার অনেক ফিলিস্তিনে মনে করেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় হামাসের কিছু মানবিক সক্ষমতা থাকা প্রয়োজন, কারণ ইসরায়েল গাজায় কিছু গ্যাং সংগঠনকে সহায়তা দিয়েছে, যারা এখন মানবিক সহায়তা লুট করছে। ইসরায়েল প্যালেস্টাইন বিশ্লেষক তাগরিদ খোদারি বলেন, ইসরায়েল নিজেই এমন গ্যাং তৈরি করেছে যারা এখন নিজেদের জনগণকে হত্যা করছে। হামাস না থাকলে গাজায় নিরাপত্তাহীনতা বাড়বে। লাভার্টের মতে হামাস একটি আন্তর্জাতিক নিরাপত্তা টাস্কফোর্সের সঙ্গে আংশিক সহযোগিতায় রাজি হতে পারে, যদি সেই বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা না করে। আইসিজি এর কেশাউই বলেন, ইসরায়েল হামাসকে যতই দমন করুক না কেন, গোষ্ঠীটি পুরোপুরি নির্মূল হবে না। হামাস এখন কেবল একটি সংগঠন নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। তারা এমন এক যুদ্ধ লড়েছে যা কেউ কল্পনাও করেনি বলে জানান তিনি। হামাসের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, সশস্ত্র এই গোষ্ঠীটির কিছু কর্মকর্তা দেওয়া এই বার্তাটি হামাসের অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কারণ গাজা ভূখণ্ডের শাসন ক্ষমতায় থাকা এই দলটি দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র তথা ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম গেল 25 এপ্রিল বৃহস্পতিবার বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি নিজেদেরকে নিরস্ত্র করতে রাজি হবে। শনিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা গেছে। চুক্তি অনুমোদনের 24 ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার 11 অক্টোবর ভোর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 72 ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে ২০ জন ইসরায়েলি বন্দী এখনও জীবিত আছেন। এর বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। চুক্তির আগে এক সংসদীয় বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা ও চুক্তি সম্পন্ন করতে সহায়তার জন্য। অন্যদিকে হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়াত জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন তদারকিতে ইসরায়েলে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই সেনারা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে কাজ করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নতুন গঠিত টাস্ক ফোর্সটির নাম হবে সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার, যা গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ও মানবিক সহায়তার প্রবাহ তদারকি করবে। অফিসিয়াল সূত্র বলছে সেনারা ইসরায়েলে অবস্থান করলেও তারা গাজা উপত্যকায় প্রবেশ করবে না। তাদের কাজ হবে সীমান্তবর্তী অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপত্তা সমন্বয় এবং অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করা। টাস্ক ফোর্সে যুক্তরাষ্ট্র ছাড়াও মিশর, কাতার ও তুরস্কের সেনা প্রতিনিধি থাকবে। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও এই উদ্যোগে যোগ দিতে পারে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মার্কিন সেনা মোতায়েন নিয়ে যা জানা গেল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন তদারকিতে ইসরায়েলে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই সেনারা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে কাজ করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নতুন গঠিত টাস্ক ফোর্সটির নাম হবে সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার, যা গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি এবং মানবিক সহায়তার প্রবাহ তদারকি করবে। অফিসিয়াল সূত্র বলছে সেনারা ইসরায়েলে অবস্থান করলেও তারা গাজা উপত্যকায় প্রবেশ করবে না। তাদের কাজ হবে সীমান্তবর্তী অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপত্তা সমন্বয় ও অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করা। মিশনের মূল লক্ষ্য হবে গাজায় মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা, যুদ্ধবিরতির সময় ইসরায়েলি বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সংঘর্ষ এড়ানো এবং নিরাপত্তা সহায়তা কার্যক্রমের সমন্বয় করা। টাস্কফোর্সে যুক্তরাষ্ট্র ছাড়াও মিশর, কাতার ও তুরস্কের সেনা প্রতিনিধি থাকবে। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও এই উদ্যোগে যোগ দিতে পারে। রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই ২০০ সেনা সদস্যের মধ্যে আছেন নিরাপত্তা, পরিকল্পনা, লজিস্টিক্স ও প্রকৌশল বিষয়ে বিশেষজ্ঞরা। চুক্তির পরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তাদের আচরণে ক্ষুব্ধ বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ১০ অক্টোবর সকালে গাজা শহরের পূর্বাঞ্চলে হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী খান ইউনুসের কেন্দ্রস্থলের কাটিবা এলাকায় কয়েকবার টানা গোলাবর্ষণ করেছে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজার সিভিল ডিফেন্স বিভাগ বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার আগ পর্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে গাজা শহরে এক স্নাইপার হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি হামলার এসব ঘটনা এমন সময় ঘটছে যখন চুক্তি অনুযায়ী গাজায় ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। স্থানীয় সূত্রগুলো বলছে ইসরায়েলি বাহিনী এখনও সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৭০,০০০ আহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের তথ্যমতে এই যুদ্ধে ২০,০০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২,০০০-এর বেশি শিশু, যাদের মধ্যে অন্তত ২১,০০০ শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মাহিনা কুইয়ানা মাচাদো। এবছর শান্তিতে নোবেল পুরস্কার জিতলেন ভেনেজুয়েলার মাহিনা কুইয়ানা মাচাদো। বাংলাদেশ সময় শুক্রবার ১০ অক্টোবর বিকেল ৩:১০ দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটি জানিয়েছে মাচাদোকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ। ঘোষণায় বলা হয়েছে গণতন্ত্রের জন্য তার অবিচল ও অহিংস প্রতিরোধের মাধ্যমে মারিয়া করিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয় বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছেন। গত বছর ২০২৪ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি নিউক্লিয়ার সংগঠন নিহন হিদানকিও, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের এক তৃণমূল আন্দোলন। এর আগে ২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মদী। ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। ২০২২ সালে
সালে শান্তিতে নোবেল পুরস্কার পান বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াৎস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ। 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিলিপিনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মত প্রকাশের স্বাধীনতার জন্য দুঃসাহসিক লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। এ পর্যন্ত সবচেয়ে বেশি 3 বার শান্তিতে নোবেল পেয়েছে রেড ক্রস, 1917, 1944 ও 1963 সালে। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR পেয়েছে 2 বার, 1954 ও 1981 সালে। Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. She is receiving the Nobel Peace Prize for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy. অবশেষে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করল ইসরায়েল। দীর্ঘ 2 বছর যাবৎ নৃশংস গণহত্যা চালানোর পর অবশেষে গাজা উপত্যকার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজা ভূখণ্ড থেকে 3 ধাপে সেনা প্রত্যাহার করা হবে। তবে সেনা প্রত্যাহার করা হলেও গাজার 50% বেশি এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। গাজার বাসিন্দারা স্থানীয় সংবাদদাতাদের জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজা সিটির উত্তর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিকে সরে গিয়েছে। এই বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চিত করেছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF গাজা উপত্যকার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সেনারা এমন স্থানে ফিরে যাবে যেখানে ইসরায়েলের গাজা উপত্যকার প্রায় 53% নিয়ন্ত্রণ থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে বলেছেন, একটি নির্ধারিত সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করা হবে। কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে গত সপ্তাহে হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্রে হলুদ রেখা দিয়ে ইসরায়েলি সেনাদের প্রাথমিক প্রত্যাহারের সীমারেখা দেখানো হয়েছিল। তখনই জানানো হয়েছিল এটি সেনা প্রত্যাহারের 3 ধাপের প্রথম ধাপ। ইসরায়েলি বাহিনীর হামলায় 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,70,000 আহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের তথ্য মতে এই যুদ্ধে 20,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে 42,000-এর বেশি শিশু, যাদের মধ্যে অন্তত 21,000 শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। লাইনগুলোতে সেনা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। তবে বিবৃতিতে আরও জানানো হয়, IDF এখনও ওই এলাকায় মোতায়েন রয়েছে এবং যে কোনো অপারেশনাল পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে যেতে এবং গাজায় থাকা জিম্মিদের মুক্তি দিতে প্রথম ধাপের শান্তি পরিকল্পনায় একমত হয়েছে। কাজ